দেখে পাহাড়ি এলাকার মতো মনে হলেও এটি খোদ রাজধানী ঢাকার মিরপুরের একটি আবাসিক এলাকার চিত্র। মিরপুর জুড়ে সড়কের বেহাল দশা, এবড়ো থেবড়ো অলিগলিতে চলাচলে দায়ী উন্নয়নের নামে 12টি রাস্তা খুঁড়ে ফেলে রাখে মাসের পর মাস। ক্ষুব্ধ বাসিন্দারা, খোঁড়া অজুহাত কর্তৃপক্ষের। আশুলিয়ায় আজও অস্থিরতা, বিভিন্ন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের। যান চলাচল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি চরমে। আওয়ামী লীগের সঙ্গে আপোষের রাজনীতিতে চরম ইমেজ সংকটে জাতীয় পার্টি। 1.5 দশকে লাঙল বিমুখ রংপুরবাসী, সরকার পতনের পর আবারও দুর্গ ফেরত পেতে তৎপর দলের নেতারা। এবং গুটি কয়েক শিক্ষকের বিরোধিতায় আটকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের জাতীয়করণ। বেশি বেতন ভাতা টিকিয়ে রাখার কৌশল, অভিযোগ শিক্ষার্থীদের, সমাধানের আশ্বাস অধ্যক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। রাজধানী জুড়ে সড়কের বেহাল দশা, মূল সড়ক থেকে অলিগলি সর্বত্র এবড়ো থেবড়ো আর খানাখন্দে ভরা। কোথাও আবার এমন অবস্থা পর্যায়ে পৌঁছে গেছে যে ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ হওয়ার জোগাড়। এমনই এক আবাসিক এলাকা মিরপুরের মাজার রোড এলাকার 12টি রাস্তা উন্নয়নের নামে খনন করে ফেলে রেখেছে প্রায় 4 মাস ধরে। চলাচলের অযোগ্য সড়কে সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। তোহা খান তামিমের রিপোর্ট। দেখে রাঙ্গামাটি বান্দরবানের পাহাড়ি এলাকার মতো মনে হলেও এটি খোদ রাজধানী ঢাকার মিরপুরের একটি আবাসিক এলাকার চিত্র। প্রায় 4 মাস ধরে অনেকটা জিম্মি দশা কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি মুমূর্ষু রোগীরাও বন্দী হয়েছেন 4 দেয়ালের মাঝে। বয়সের ভারে নুজ্জ, কমে গেছে শারীরিক শক্তিও। লাঠির ভরে কোনো রকমে চলাফেরার চেষ্টা করলেও সড়কের বেহাল দশায় কেঁপে কেঁপে উঠছেন জীবন সায়ান্নে পৌঁছানো বৃদ্ধ শাহজাহান। জাগতিক কাজ না থাকলেও নিয়ম করে মসজিদে যেতে বেশ বেগ পেতে হয় তাকে। হাতের কাছে মসজিদ হলেও সড়কের খারাপ অবস্থার কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিতে হয় এই বৃদ্ধকে। মাজার রোডের লালকুঠি বাজারের 3য় কলোনিতে সুয়ারেজ লাইন সহ সড়ক নির্মাণ প্রকল্পে প্রায় 4 মাস ধরে রাস্তা খোঁড়াখুঁড়ি করে এভাবেই ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। রাস্তার পাশে প্রায় সব বাড়ির সামনে স্তূপ করে রাখা খননের মাটি। উন্মুক্ত অবস্থায় বিপজ্জনকভাবে পড়ে আছে সুয়ারেজ লাইনের একাধিক পয়েন্ট। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। সড়কের নরক যন্ত্রণায় জনজীবনে যখন নাভিশ্বাস, তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ মানুষের। রাস্তাঘাট ভাঙা ছিল না, আমরা বাড়িতে পারি না, হাঁটতে পারি না, পোলাপানে লেখাপড়া নিয়ে যেতে পারি না। একটা মানুষ অসুস্থ হয়, এখানে অ্যাম্বুলেন্স আনার মতো কোনো জায়গা নাই। জিনিসপাতি লয়ে আসা যায় না, তারপরে বাজার সদাই করা যায় না, পিছলা পড়া যায়। সিজারের রোগী, আমাদের বাচ্চা বেশি দিন হয় নাই, আমরা চলাফেরা করতে পারতেছি না। একটা প্রতিষ্ঠান কাজ করবে, নির্ধারিত সময় থাকে, সেই সময়ের কোনো ইয়া নাই। কে কাজ করতেছে সেটা আমরা খুঁজে পাই না। মাসের পর মাস ফেলে রাখবে নাকি? এটা কোনো কিসের উন্নয়ন? এটা সুয়ারেজ লাইনে পাইপ বসালেও দিনের পর দিন তা উন্মুক্ত রাখার কারণে আবর্জনা জমে বন্ধ হতে চলেছে। উন্মুক্ত থাকায় প্রতিনিয়ত তা পরিবেশ দূষণ করছে বলে অভিযোগ বাসিন্দাদের। বিদ্যালয় ছুটির পর ক্ষুদে শিক্ষার্থীরাও চলাচল করছে ঝুঁকি নিয়ে। দিন শেষে সন্ধ্যা নামলেই প্রতিটি সড়ক হয়ে যায় এক একটি মৃত্যুকূপ। স্কুলে যাওয়া করতে পারিনি, স্কুলে যাওয়ার সময় বারবার পড়ে যাই। বৃষ্টি নামলে পিছলা গায়ে পড়ে জায়গা, আর অনেক মুরব্বী লোকেরও পড়ে জায়গা। বাচ্চারা তাদের এখন স্কুল বন্ধ হয়ে গেছে, এখন তাদের স্কুলে যাওয়া হচ্ছে না, কারণ অনেক বাচ্চা এমন আছে যারা এখান দিয়ে চলাচল করতে গিয়ে পড়ে গেছে। সন্ধ্যার পরে যখন বিদ্যুৎ চলে যায় তখন আমাদের এক ভয়াবহ অবস্থা, সেখানে মরণ ফাঁদ। অভিযোগ নিয়ে নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে কাজ বন্ধ থাকা, বৈরী আবহাওয়া সহ নানা সীমাবদ্ধতার কথা জানান প্রকৌশলী। তবে কয়েকটি সড়কে মাটি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। লোক আমাদের কম পাচ্ছি, তারপর আমাদের ওয়েদার কন্ডিশন খারাপ থাকে, আমাদের আনলোড এই মাটিগুলো নিচে ফালাবো, আমি আনলোড পয়েন্টগুলো পাচ্ছি না, সব দিক দিয়ে আমার সীমাবদ্ধতা। IDRISP প্রকল্পে সড়ক উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
আশুলিয়ায় আজও বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল এলাকায় অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এই সময় নানা স্লোগানে নিজেদের দাবির কথা জানান বিক্ষোভকারীরা। টানা 24 ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়েছেন দূরপাল্লার যানবাহন। এই মুহূর্তে আশুলিয়ার বাইপালে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের ঠিক বাইপালে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি কিন্তু দীর্ঘ 24 ঘন্টারও বেশি, প্রায় 25 ঘন্টা হতে চললো এখানে যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা জানান যে শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া শিল্পাঞ্চলের একটি কারখানা, যে বার্ডস গ্রুপ নামে একটি কারখানা আছে, সেই কারখানাটি গত 1 মাস পূর্বে কিন্তু আপনার কারখানাটি বন্ধ বা শাটডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে এখানে যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু কোনো কিছু না বলে হঠাৎ করে কিন্তু গতকাল কিন্তু শ্রমিকরা মাঠে নেমে আসে এবং তারা কিন্তু বকেয়া বেতন এবং আনুষঙ্গিক যে তাদের পাওনাদি রয়েছে, অর্থাৎ একটি কারখানা শাটডাউন হওয়ার পরে যে আনুষঙ্গিক পাওনাদি থাকে সেই পাওনাদির বিষয়ে তারা কিন্তু তীব্র আন্দোলন গড়ে তোলে। এরপর থেকেই কিন্তু চন্দ্রা মহাসড়কের অর্থাৎ নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে তারা অবস্থান নেয়। অবস্থান নিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে। 24 ঘন্টা থেকে 25 ঘন্টা পার হয়ে গেলেও আমরা দেখেছি গতকাল 10টার সময় তারা নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে অবস্থান নেয়। সেই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু এই সড়কটির দুই পাশে বর্তমানে প্রায় 18 কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যানবাহন চলাচল করছে না। একই স্থানে প্রায় 25 ঘন্টা 24 ঘন্টার বেশি সময় ধরে যানবাহনগুলো আটকে আছে। দূরপাল্লার যানবাহন সহ আপনারা দেখছেন লরি, বিশেষ করে রপ্তানি কাজে নিয়োজিত আপনার বিভিন্ন লরি সহ আপনার ট্রাক এবং অসংখ্য যানবাহন কিন্তু এই সড়কে আটকা পড়ে রয়েছে। ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে থেকে তাদের দুর্বিষহ জীবনের কথা আমাদেরকে বলছিলেন। কিন্তু শ্রমিকদের সাথে কথা বলে যদি জানা গেছে যে তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে, অর্থাৎ একটি কারখানা শাটডাউন হবার পরে যে দাবিগুলো থাকে, তাদের আনুষঙ্গিক পাওনাদি সহ বিভিন্ন কারণে তাদেরকে আলোচনায় সফলতা আসছে না এবং মালিক পক্ষ তাদের সাথে আলোচনায় বসছে না বলে তারা এই ব্যাপারে অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ হলেই তারা এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবে, নতুবা তাদের এই আন্দোলন চলতেই থাকবে। গতকাল আমরা দেখেছি দিনভর শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। সেই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানায় বিক্ষোভ দেখা দেয়। এরপরে কিন্তু শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে হত হয়। তো এখনো পর্যন্ত সেই পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি বলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহন আটকে রয়েছে। তো আশুলিয়া থেকে এই ছিল আমার কাছে শ্রমিক বিক্ষোভের সর্বশেষ খবর এবং মহাসড়কের সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আশুলিয়ায়। রংপুরকে একসময় জাতীয় পার্টি দুর্গ বলা হলেও গত 1.5 দশকে স্বজনপ্রীতি আর আওয়ামী লীগের সঙ্গে আপোষের কারণে এখন চরম ইমেজ সংকটে দলটি। নেতাদের দাবি আওয়ামী সরকার ভোটারবিহীন নির্বাচনে জাপার জনপ্রিয় আসনগুলো নিজের করে নিয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও দুর্গ ফেরত পেতে তৎপরতা বাড়িয়েছে জাতীয় পার্টি। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান হিমেল। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে রাজনৈতিক পরিস্থিতি, সেই সঙ্গে বদলে যাচ্ছে দলগুলোর হিসাব নিকাশও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে সুযোগ দিতে আওয়ামী লীগ 26টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয়। এমন লেজুর ভিত্তিক রাজনীতির কারণে লাঙ্গল বিমুখ হয়ে পড়েন রংপুরের মানুষ। তবে জাপা নেতাদের দাবি ক্ষমতায় আসার পর জোর করেই ভোটারবিহীন নির্বাচনে ইচ্ছে মতো প্রার্থী দিয়ে জাপার জনপ্রিয় আসনগুলো নিজের করে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। রংপুরের মাটিও মানুষের একটা দল ছিল জাতীয় পার্টি, সেই দলটাকে আমাদের সিটগুলোকে দখল করে নিয়ে জাতীয় পার্টিকে ধ্বংসের দিকে তারা নিয়ে গেছেন। সঠিক নির্বাচন আসলে হয় নাই, তারা যেটা মনে করছে যে সিটটা নেব তারা নিয়ে নিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের অরিজিনাল তাদের ক্যারেক্টারটা, সেটা বাংলার মানুষ জানে। তবে এবার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে সুসংগঠিত করার কথা জানান জাপার কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। আমাদের যে জায়গাগুলো দুর্বল আছে সেই জায়গাগুলো থেকে আমরা রিকভার করার চেষ্টা করতেছি, মাঠ পর্যায়ের কর্মীদেরকে উজ্জীবিত করা। এক সময় বৃহত্তর রংপুরে জাতীয় পার্টির দখলে 22টি আসন থাকলেও গেল নির্বাচনে আওয়ামী লীগের সমঝোতায় ঝুড়িতে মিলেছে মাত্র 3টি। এমন অবস্থায় জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে মরিয়া দলটির নেতাকর্মীরা।
রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরও থাকছে, শারদ উৎসবে ক্ষণ গুনছেন সনাতন ধর্মাবলম্বীরা। কাল মহালয়ায় মন্দিরে পূজা অর্চনার প্রস্তুতি, প্রতিমা সাজসজ্জার সরঞ্জাম কিনতে শাঁখারী বাজারে ভিড়। অভিজ্ঞ নার্স পদায়নের এক দফা দাবিতে সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে 3 ঘন্টা কর্মবিরতি পালন করছেন নার্সরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে সব ধরনের আমলাদের যে পদ, সেই পদ অপসারণ করে সেখানে যোগ্যতার ভিত্তিতে নার্সদের পদায়নের দাবিতে ঢাকা যে সারা দেশব্যাপী সব সরকারি বেসরকারি হাসপাতালের নার্সদের কর্মবিরতি, সেই কর্মবিরতি সকাল 9টা থেকে শুরু হয়েছে। আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সব হাসপাতালের মতো এখানেও সকাল 9টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে এবং আমরা কথা বলে জানতে পেরেছি তাদের যে 3 ঘন্টার কর্মবিরতি সেটি 12টা পর্যন্ত চলবে। এখানে আমরা দেখেছি যে সকাল 9টার পরে আসলে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড থেকে নার্সরা বেরিয়ে আসে এবং এখানকার বাগান গেটে এসে একত্রিত হয় এবং এখানে এসে তারা স্লোগান দেয় এবং তারা দাবি করছিলেন যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ধরনের ক্যাডার পদ যে দখল করে আছে তাদেরকে অপসারণ করে সেসব পদে নার্সদের যোগ্যতার ভিত্তিতে সেখানে পদায়ন করতে হবে এবং সেটি অতি দ্রুত সময়ে বাস্তবায়ন করতে হবে। আমরা আরও শুনছিলাম যে গত 9 সেপ্টেম্বর থেকে এই দাবি নিয়ে নার্সরা বিভিন্ন আন্দোলন করে আসছিলেন এবং পরবর্তীতে তারা হুঁশিয়ারি দিচ্ছিলেন যে তাদের দাবি মেনে না হলে তারা কর্মবিরতিতে যাবেন। সেই হুঁশিয়ারি পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল তারা এটি নিশ্চিত করে যে আজ সকাল 9টা থেকে তাদের এই কর্মবিরতি শুরু হবে এবং 3 ঘন্টা কর্মবিরতি অর্থাৎ বেলা 12টা পর্যন্ত চলবে। এ সময় আমি জানিয়ে রাখি যে হাসপাতাল শুধু ঢাকা মেডিকেল নয়, সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল, জেলা এবং উপজেলা হাসপাতালগুলোতেও একই রকম কর্মবিরতি করা হচ্ছে এবং সেই সব হাসপাতাল সহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ অর্থাৎ জরুরি বিভাগ সহ আইসিইউ, সিসিইউ এবং এইচডিইউ সহ বিভিন্ন জরুরি বিভাগ এবং শিশুদের ওয়ার্ডগুলোতে মূলত তারা সেবা দেবেন। এছাড়া বাকি ওয়ার্ডগুলোতে তারা কর্মবিরতি পালন করছেন, সেখানে কোনো ধরনের সেবা তারা দিচ্ছেন না এবং এই কর্মবিরতি চলবে বেলা 12টা পর্যন্ত এবং আগামীকাল সকাল 9টা থেকে তাদের 5 ঘন্টা অর্থাৎ আগামীকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। তো নার্সদের যে কর্মবিরতির কর্মসূচি, সেই কর্মসূচির এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজে। কয়েকজন শিক্ষকের বিরোধিতায় 5 বছর ধরে আটকে আছে জাতীয়করণ। মাত্রাতিরিক্ত ফি দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। খোদ রাজধানীর বুকে নামকরা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের গল্প এটা। অবশ্য অধ্যক্ষ বলছেন সবার সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করবেন তিনি। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে বেশ কয়েকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। 2019 সালেই কলেজটির সরকারিকরণ প্রক্রিয়া চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সম্পদের প্রয়োজনীয় নথিপত্র বা ডিড অফ গিফট চাওয়া হলেও কলেজ কর্তৃপক্ষ তা 5 বছর ধরে আটকে রেখেছে। প্রতিষ্ঠান সরকারি হয়ে যাবে তাই মাত্র 25 টাকা বেতনে পড়ার আশ্বাস দিয়ে ভর্তি করা হলেও শিক্ষার্থীদের এখন প্রতি মাসে 1200 টাকা বেতন গুনতে হচ্ছে। 25 টাকা বেতনে আমাদেরকে বলে বলে ভর্তি করাচ্ছে, সেখানে আমাদের গুনতে হচ্ছে 1200 টাকা। সরকারিকরণের দাবিতে প্রায়ই আন্দোলন করছে শিক্ষার্থীরা। সম্প্রতি সেই আন্দোলন আরও জোরালো হয়েছে। আমাদের এই যে মামলাগুলো হয়েছে এগুলো সিনিয়র শিক্ষকদের প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বেশি বেতন ভাতা ও সুযোগ সুবিধা টিকিয়ে রাখতেই কয়েকজন শিক্ষক জাতীয়করণে বাধা দিচ্ছেন। কিছু শিক্ষক এবং এখানে আছেন যারা ফেসিবাদের দোষর, তারা বিভিন্ন রকমের টালবাহানা করে গত 5 বছর ধরে এই বিষয়টিকে তারা ঠেকিয়ে রাখতেছে। অনেক টিচারই যাচ্ছে না যে সরকারি হোক, তারা যে পদে আছে ওই পদ থেকে ওরা নিচে নেমে যাবে, তখন তাদের বেতন কমবে। অনেকের নাকি 1 লাখ টাকার মতো বেতন তারা পায়,
তো তাদের কথা হচ্ছে যে এই বেতনটা যদি কমে 40 থেকে 60,000 টাকায় আসে তারা খুব আর্থিক দরিদ্রতায় ভুগবে। গত এপ্রিলে গভর্নিং বডির মিটিংয়েও সর্বসম্মতিক্রমে ডিড অফ গিফট সম্পাদনের সিদ্ধান্ত হয়। তাতে দুজন শিক্ষক প্রতিনিধি স্বাক্ষর করলেও পরে তারাই করেন মামলা। এ নিয়ে মুঠোফোনে কথা বললেও ক্যামেরার সামনে আসতে রাজি হননি তারা। বর্তমানে প্রেক্ষিতে নানানভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, তো আসলে এই কারণে আমরা কেউ কথা বলতে চাই না। অধ্যক্ষ বলছেন সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই ডিড অফ গিফট দেওয়ার কথা ভাবছেন তারা। সবাই জাতীয়করণকেই ওয়েলকাম করে। প্রথম মিটিংয়ে বসে আমরা এই বিষয়টা সম্বন্ধে আলোচনা করব এবং আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা নিজেরা নির্ধারণ করব। এটা আমরা আমাদের সুপারভাইজিং অথরিটি যারা তাদেরকে ওয়াকিবহাল করব, জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এদিকে বেশি বেতনের কারণে কলেজটিতে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যাও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর তিস্তার আগ্রাসনে উত্তরে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হলেও দীর্ঘ সময়েও কোনো উদ্যোগই নেওয়া হয়নি সংস্কারে। জোড়াতালি সংস্কারে বছর ঘুরে আবারও একই আঘাত তিস্তার। ফসলি জমি বসতভিটা হারিয়ে বাড়ছে নিঃস্ব ভুক্তভোগীর সংখ্যা। অধিকার কর্মীরা বলছেন বিগত সরকারগুলোর কূটনৈতিক ব্যর্থতা আর টেকসই পরিকল্পনার অভাবে খেসারত দিতে হচ্ছে তিস্তা পাড়ের 2 কোটি মানুষকে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। তিস্তার উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ। পরোক্ষভাবে এই নির্ভরশীলতা আরও কোটি মানুষের। অথচ 240 বছরের পুরনো তিস্তা কখনোই পরিচর্যার উদ্যোগ নেয়নি বিগত কোনো সরকারই। এমনকি আন্তঃসীমান্ত এই নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিস্তার আগ্রাসনে শুধু বাস্তুচ্যুত মানুষের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ। খরা, বন্যা ও প্রতি বছরের উপর্যবরী ভাঙনে তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের জীবনে নেমে এসেছে মহাদুর্যোগ। ফলে দীর্ঘ সময় নদী পাড়ের বাসিন্দাদের দাবি দুর্যোগে সাহায্য কিংবা ত্রাণ নয়, শুধুই তিস্তা সংস্কারের। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না। আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা খনন চাই। দুর্নীতির বেড়াজাল থেকে যতদিন পানি উন্নয়ন বোর্ড বেরিয়ে আসবে না ততদিন পর্যন্ত আমাদের এই তিস্তা নদীর কোনো কাজ হবে না। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করেই ভারত একতরফাভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণ করছে। তিস্তা চুক্তির পর ভূরাজনৈতিক কারণে ভারতের হস্তক্ষেপে আটকে যায় তিস্তা মহাপরিকল্পনাও। অধিকার কর্মীরা বলছেন কূটনৈতিক ব্যর্থতার কারণেই তিস্তা এখন বড় সংকটে পরিণত হয়েছে। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। না আছে শাখা নদী, না আছে তলদেশ খনন করা, না আছে নিজ দেশীয় ব্যবস্থাপনা, না আছে আন্তর্দেশীয় ব্যবস্থাপনা। ফলে আমাদের এই নদীটা সব দিক থেকে মানুষের জন্য শত্রুতে পরিণত হয়েছে। এই পানির সমস্যা সমাধানের জন্য আমাদের জিআরসি, আমাদের যে সরকারের যে কূটনীতিক ব্যর্থতা এবং তার যে সফলতা নাই, এটা কিন্তু নিশ্চিত বলা যায় যে সরকার কিন্তু এই সংকট সমাধানে যে দৃঢ়তার সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কিভাবে করবে সেটা করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে মহাপরিকল্পনা নয়, তিস্তা সংস্কারে একটি প্রকল্প নিরীক্ষা পর্যায়ে রয়েছে, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে নদী খনন ও বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ। আমরা একটা ডিপিপি তৈরি করার প্রচেষ্টায় আছি। ডিপিপিটি হতে সময় লাগবে, তার বাইরে যেগুলো যদি ভাঙন দেখা দেয় আমরা সেখানে গত বছরের মতো জিও ব্যাগ পেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খরাকালে তিস্তার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নামছে। অন্যদিকে তিস্তার মরণে অল্প পানিতেই বন্যা ও ভাঙনের মতো দুর্যোগ তৈরি হচ্ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বন্ধ পানি নিষ্কাশনের পথ, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোনো ফসল আবাদ হয় না দিনাজপুরের ফুলবাড়ির 1,500 বিঘা জমিতে। সংকট সমাধানে 4 বছর আগে একটি খাল খনন করা হলেও তা ভরাট হয়ে গেছে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিগগিরই সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। জলাবদ্ধ বিস্তীর্ণ এলাকা, বেশিরভাগ এলাকা কচুরিপানার দখলে। দেখতে বিশাল জলাভূমি মনে হলেও এটি ফসলের মাঠ। বৃষ্টির কারণে জলাবদ্ধ হয়ে পড়েছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার 10টি গ্রামের 1,500 বিঘা ফসলি জমি। এলাকাবাসী জানান দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে বারবার প্রশাসনের কাছে আবেদন করা হলেও হয়নি স্থায়ী সমাধান। সবশেষ কৃষকদের আন্দোলনের মুখে 2020 সালে বাড়াইপাড়া এলাকায় প্রথম ধাপে 163 মিটার এবং দ্বিতীয় ধাপে 43 মিটার খাল খনন করা হয়। আবাদি জমির চেয়ে উঁচু হওয়ার কারণে অল্প দিনেই নাব্য হারায় খালটি। এতে হয়নি কোনো সমাধান। 1 ঘন্টা যদি দেখা যায় যে একটু বৃষ্টিপাত হয়,
তাহলে আমাদের এই এলাকার বৃষ্টিটা ওই ক্যানেল দিয়ে আসলে নামে যায় না। 1 বিঘা জমিতে 8,000-10,000 টাকা খরচ করেছি, আমরা একটা ফসল পাচ্ছি না। আমন ফসলটা হয় না, ইরি ফসলটা হয়, আবার বন্যা যখন হয়ে যায় আমনটা নষ্ট হয়ে চলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাটি শীঘ্রই সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ওই বিষয়টা আমি সরেজমিনে পরিদর্শন করেছি, উপজেলা ইঞ্জিনিয়ার সহ বসেছিলাম, দ্রুত একটা সমাধান করার চেষ্টা করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে জলাবদ্ধ এলাকায় 2 শতাধিক কৃষক আগে বার্ষিক 60,000 মণ ধান উৎপাদন করতেন। সময় সংবাদ, দিনাজপুর। প্রান্তিক পর্যায়ে কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ সরকারের নেওয়া নানা পদক্ষেপে রংপুর অঞ্চলে এবার অনেকটাই সফল হয়েছে ধান চাল সংগ্রহ অভিযান। তবে কৃষক সংগঠনের নেতারা বলছেন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়াতে হবে। সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়াতে জেলায় জেলায় খাদ্য গুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আঞ্চলিক কর্মকর্তা। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। এবছর 32 টাকা কেজি দরে ধান আর 45 টাকা কেজি দরে চালের দাম নির্ধারণ করে মে মাসে শুরু হয় সরকারের বোরো সংগ্রহ অভিযান, শেষ হয় 31 আগস্ট। সারা বছর চাহিদার সিংহভাগই পূরণ হয় বোরো মৌসুমে, কাজেই মজুদ পর্যাপ্ত রাখতে মৌসুমটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপের মাধ্যমে কৃষক নির্বাচন, বাজার মূল্য থেকে দাম বেশি দেয়া সহ বেশ কিছু উদ্যোগের ফলে চলতি বছর সংগ্রহ অভিযানে কৃষকদের সম্পৃক্ততা বেড়েছে। গেল বছর এই বছর আমরা 1280 টাকা করে ধান বিক্রি করছি, সরকারকে দিছি, তা অন্যান্য বার্ষে খুব ভালো হয়েছে। সরকার যে এটা অব্যাহত রাখে, সবসময় যেটা অব্যাহত রাখে, তারা কৃষকরা সঠিকভাবে ন্যায্য মূল্য পাবে এবং প্রতারণার শিকার হবে না। কৃষক নেতারা বলছেন ধানের উৎপাদন খরচের সঙ্গে 33% মূল্য সহায়তা দেওয়ার পাশাপাশি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো গেলে লাভবান হবেন কৃষক। উৎপাদন খরচের সঙ্গে 33% মূল্য সহায়তা দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে এই ধানটি ক্রয় করতে হবে। পাশাপাশি আসলে কৃষকদের কাছ থেকে সংগ্রহের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, বিড়ম্বনা রয়েছে, সেগুলোকে দূর করতে হবে। ধান চাল সংগ্রহ আরও সহজ করা সহ সংগ্রহ লক্ষ্যমাত্রা বাড়াতে নতুন করে খাদ্য গুদাম নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় খাদ্য বিভাগ। সংগ্রহ ভবন এলাকা তো ওই সময় হঠাৎ করে অনেক চাল কেনার একটা তারা থাকে, এটা অন্য জায়গায় পৌঁছাইতে একটু সময় লাগে, কারণ একটা আপনার আমাদের যে মুভমেন্ট চ্যানেলটা আছে সেটা তো ম্যানুয়ালি কাজ করে, ট্রাকে নিতে হয়। তো তাৎক্ষণিকভাবে যে প্রেশারটা হয় সেটাকে ওই প্রেশার থেকে রিলিফ পাওয়ার জন্য সিএইচজি আমাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এবং যেটার জন্য আমরা কাজ করছি। রংপুর বিভাগের লক্ষ্যমাত্রার 91 ভাগ চাল ও 90 ভাগ ধান সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। নীলফামারীর ডোমারের সরকারি বীজ আলু উৎপাদন খামারে মৌসুম শেষে এতদিন পড়ে থাকত 400 একর জমি। তবে সম্প্রতি আলুর বীজ উৎপাদনের পতিত জমি আউশ ধানের বীজ উৎপাদন শুরু করেছে খামার কর্তৃপক্ষ। এ কারণে স্থানীয় কৃষক সহজে স্বল্প দামে পাচ্ছেন ধানের বীজ। চলতি মৌসুমে উৎপাদিত ব্রি 98 জাতের ধান দিয়ে আগামী মৌসুমে অতিরিক্ত 39,000 একর জমিতে রোপণ করা যাবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। মাঠ জুড়ে পাকা আউশ ধান, পরিচর্যা শেষে সোনালী ফসল চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। বীজ আলু উৎপাদনের পর এতদিন পতিত পড়ে থাকত নীলফামারীর ডোমারের সরকারি বীজ আলু উৎপাদন খামারের প্রায় 400 একর জমি। তবে 2020-21 মৌসুম থেকে এসব পতিত জমিতে চাষ করা হচ্ছে আউশ ধান। মাত্র 80 দিনের ব্যবধানে প্রতি বিঘা জমি থেকে 15 থেকে 17 মণ ধান পাওয়া যায়। এ কারণে স্থানীয় কৃষক সহজেই স্বল্প দামে কিনতে পারছেন ধানের বীজ। বর্তমানে 300 একরের মতো ধান আবাদ হইতেছে, আউশ ধান। আমরা এখানে বহু শ্রমিক কাজ করতেছি। গত 4 বছর ধরে এটা আর কি আমাদের ডোমার খামারে এটা চালু করছে আমাদের ডিডি স্যার আসার পর থেকে। উৎপাদিত ব্রি 98 জাতের ধান দিয়ে আগামী মৌসুমে অতিরিক্ত 39,000 একর জমিতে আবাদ করা যাবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। 400 মেট্রিক টন বীজ পাবো। এই বীজ দিয়ে পরবর্তী বছর 40,000 একর জমিতে ধান ফসল আবাদ করা যাবে, যা থেকে প্রায় 60,000 মেট্রিক টন খাদ্য ফসল উৎপাদন হবে। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে মোট জমির পরিমাণ 514 একর। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে গাইবান্ধার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। অধিকাংশ কেন্দ্রে নেই চিকিৎসক, পরিবার কল্যাণ পরিদর্শক সহ প্রয়োজনীয় জনবল। একই সঙ্গে পর্যাপ্ত সরবরাহ না থাকায় মাসের অর্ধেকে শেষ হয়ে যাচ্ছে ওষুধ। এ কারণে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক রোগীকে। সংকট সমাধানে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ। আতাউল হক সাগরের ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট।
পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রসূতি সেবা সহ গ্রামীণ স্বাস্থ্যসেবায় গাইবান্ধার ৫৫টি ইউনিয়নে পরিচালিত হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তবে দীর্ঘদিন ধরে এসব স্বাস্থ্যকেন্দ্রে নেই চিকিৎসক, পরিবার কল্যাণ পরিদর্শক সহ প্রয়োজনীয় জনবল। এ কারণে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ না থাকায় মাসের অর্ধেকই শেষ হচ্ছে ওষুধ। এ কারণে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককেই। আমরা এখানে দিচ্ছি গর্ভবতী মায়েদের চেক আপ করাচ্ছি এবং নর্মাল যে ডেলিভারি এইটা আমরা করাচ্ছি। মেডিকেল অফিসার না থাকার কারণে আমাদের এখানে যে অবকাঠামো আছে, এই অবকাঠামো অনুপাতে আমাদের যে রুগী আসে, এই রোগীগুলোকে আমরা চিকিৎসা দিতে পারছি না। এলাকাবাসীর অভিযোগ, যেসব কেন্দ্রে জনবল আছে তাদের অনেকেই আসেন না নিয়মিত। জনবল নিয়োগ ও ওষুধ সরবরাহ বাড়ানোর দাবিতে সম্প্রতি সভা সমাবেশ করেছেন তারা। কোনোদিন আসলে ঘুরে যাই, কখনো কাজে ওষুধ আসে নাই, ওষুধ না হলে আমরা কই থেকে দেবো। এখানে একটা মেডিকেল অফিসার থাকার দরকার ছিল, সে মেডিকেল অফিসার এখানে নাই। শীঘ্রই সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ। মাঠ লেভেলে যে আমাদের এই স্টাফ না থাকার কারণে আমাদের যে আপনার কর্মকাণ্ডে যে আমাদের যে বিঘ্ন ঘটতেছে, এটা কিন্তু জেলা প্রশাসনকে আমরা জানাইছি। পরিবার পরিকল্পনা বিভাগের তথ্যমতে ৫৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৯৭০টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৩৩ জন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বছর ঘুরে আবারও শারদ উৎসবের ক্ষণ গুনছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরগুলো তৈরি হচ্ছে পূজারীদের অর্চনার জন্য। যত্নে গড়া প্রতিমায় রং তুলির আঁচড়। আনন্দ আবহের এমন প্রস্তুতির মধ্যে এবার পূজা কেন্দ্রিক অর্থনীতিতে কিছুটা ভাটার কথা জানাচ্ছেন সংশ্লিষ্টরা। চন্দ্রিমা চৌধুরীর রিপোর্ট। হরিপদ পাল বয়সের ভারে যতটা নুয়ে পড়েছেন, ততই পোক্ত হয়েছে তার শিল্পের হাত। বংশ পরম্পরায় করছেন প্রতিমা তৈরির কাজ। তার কাছে কাজ শিখে ডজন ডজন শিল্পী তৈরি হলেও আজ তিনি একা হাতেই যত্নে গড়ছেন দেবী দুর্গার প্রতিমা। উজাড় করে মাতৃমূর্তি গড়ছেন ভক্তকুলের আরাধনার মতো করেই। সারগীতের থেকে কারিগর হয়েছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করে খাচ্ছে। আমি শিল্পী, আমার কাজ করতে ভালো লাগে, কিন্তু দেহে কুলাতে হতো, সেই জন্য আমি ব্যালেন্স হইলে একটাই, আমি আর বেশি বানাবো। সাধারণত ৩ ধরনের মাটি দিয়ে প্রস্তুত করা হয় প্রতিমা। সঙ্গে মেশানো হয় বাঁশ বা খড়ের গুঁড়া। আধুনিকতার বাতাসে এখন ক্যাটালগ দেখিয়েও দেয়া হয় প্রতিমা তৈরির চাহিদা। শিল্পীরা বলছেন, যে মাটিতে মা দুর্গার প্রতিমূর্তি গড়া হয়, সেই মাটিতেই তৈরি হয় পরাক্রমশীল অসুরও। দিন পঞ্জিকার হিসেব অনুযায়ী দেবী আরাধনার বাকি মাত্র কয়েকটা দিন। বেশিরভাগ মন্দিরেই প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ। রঙের কাজও শুরু হয়েছে কোথাও কোথাও। তবে সনাতনীরা বলছেন, এবার আগের চেয়ে কমেছে প্রতিমা তৈরির বাজেট, আর সেই সাথে কমেছে মণ্ডপের কাজও। মনের মধ্যে যে আসলে পুজোর যে আনন্দ যেটাকে বলে, সেটা আসলেই নাই দেশের বর্তমান পরিবর্তিত সিচুয়েশনের কারণে। পরিবর্তন আগের মতনই হচ্ছে আর কি। পূজা হয়তো দেশের পরিস্থিতির কারণে একটু আনন্দ ফুর্তি হয়তো কম হইতে পারে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। চলছে দশভুজা মহামায়াকে মর্তলোকে বরণের শেষ সময়ের প্রস্তুতি। সনাতনীদের প্রত্যাশা, সকল শঙ্কা কাটিয়ে এই পুরো দেশ ভাসবে শরতের উৎসবে। সেই ক্ষণগণনাই এখন মন্দির থেকে ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। পুরান ঢাকার শাঁখারী বাজার। সারা দেশ থেকে এখানে পাইকারি দরে প্রতিমার রণসজ্জার সরঞ্জামাদি কিনতে আসেন পূজারীরা। তবে এবছর যেন তাদের ব্যবসায় ভাটা পড়েছে। একটা প্রতিমা সাজাইতে যা যা লাগে প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করি। শাড়ি পরায় অনেকে মাটির গয়না বেশি, এবার তো হলো মাটির গয়না করে পরাইছে অজন্তা ঠাকুরের মতো টাইপের মধ্যে, এই জন্য আর কি সেলটা কম। ওনাদের জন্য আমাদের মাল আমরা 15,000 20,000 টাকা দামের মাল তৈরি করে রাখছি যে কাস্টমার আসবে, কিন্তু পরিস্থিতির জন্য ওইগুলো সব আমাদের রয়ে গেল। পঞ্জিকা বলছে এবছর দেবী মর্তলোকে আসবেন দোলায়, আর ঘটকে করে ফিরবেন কৈলাসে। মা দুর্গা দোলায় আসছেন এবং উনি যাবার সময় ঘটকে গমন করবেন। এই সংকেত আসলে ভালো কিছু না। দেশে প্রায় 32,000 পূজা মণ্ডপে শারদীয় উৎসব আয়োজনের কথা রয়েছে। সার্বজনীন এই আনুষ্ঠানিকতায় অনাবিল আনন্দ সবার জন্যই নিরাপদ হবে, এমন প্রত্যাশাই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের 2 ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও টিম ওয়ালজ প্রথম টিভি বিতর্কে মুখোমুখি হচ্ছেন। মঙ্গলবার নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে এই বিতর্ক অনুষ্ঠিত হবে। এবারে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের পারফরমেন্স। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
গেল সেপ্টেম্বরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের টিভি বিতর্কের পর এবার মুখোমুখি তাদের দুই রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ডেমোক্রেট আর ওহাইওর সিনেটর জেডি ভান্স লড়ছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হয়ে। মার্কিন জাতীয় রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ এই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে মঙ্গলবার একমাত্র বিতর্কটি হচ্ছে নিউ ইয়র্কের সিবিএস টেলিভিশনের আয়োজনে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এটি শেষ বিতর্ক, তাই কমলা ও ট্রাম্পের দুই রানিং মেটের বিতর্ক দেখতে এখন মুখিয়ে আছেন মার্কিন জনগণ। এরই মধ্যে নিজেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছেন তারা, কথার লড়াইয়েও একে অন্যকে ঘায়েল করছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্রেটদের আক্রমণ করে চলেছেন 40 বছর বয়সী ভ্যান্স। ট্রাম্প ও ভ্যান্সকে ছেড়ে কথা বলছেন না কমলার সহযোগী 60 বছর বয়সী সাবেক শিক্ষক ওয়ালজো। এই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে একটা বিষয় মিল রয়েছে, আর তা হচ্ছে কমলা ও ট্রাম্প দুজনেই চান তাদের রানিং মেটরা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয় করে হোয়াইট হাউসে যাওয়ার পথ সুগম করবেন। বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক থমাস ওয়ালেন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা বড় ধরনের নাটক দেখতে চান, যা তারা মঙ্গলবার টেলিভিশনে দেখতে পাবেন। তিনি বলেন, নির্বাচনে বড় ধরনের পার্থক্য গড়ে দিতে পারে ভাইস প্রেসিডেন্ট নিয়ে এমন বিতর্ক আগে তেমন দেখা যায়নি। সিবিএস টেলিভিশনের এই ব্রডকাস্ট সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক। আগামী 5 নভেম্বরের নির্বাচনের আগে বড় নেতাদের এটাই শেষবার মুখোমুখি হওয়ার ঘটনা। ইতিমধ্যে এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর সহ সামনের সড়কে 3 কিলোমিটার এলাকা নীরব ঘোষণার অনুষ্ঠানের বক্তব্য রাখছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি যাচ্ছি সেখানে। কর্মসূচিতে আজকে আমাদের বিমান, বেসরকারি বিমান এবং ট্যুরিজমের সচিব মহোদয় আছেন, আমাদের পরিবেশ অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন। আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিধিতেও কিছু সংশোধনী আনার চেষ্টা করছি। আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছেন সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই। এই কর্মসূচিটাকে আমরা সফল করবার জন্য একজোটে কাজ করে যাব। আমি এখানে কামরুলকে দেখতে পাচ্ছি, আই মাস্ট থ্যাংক হিম, কারণ আমি জানি যে ইয়াং ব্রেন অ্যান্ড ইয়াং মাইন্ড, ওদের কিন্তু দেশের প্রতি কমিটমেন্টটা বা পরিবর্তনের বিষয়ে ওদের কমিটমেন্টটা অন্য রকম হয়। আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আরেকটু ধন্যবাদ জানাচ্ছি, সেটা হচ্ছে যে ওনারা বিমানবন্দর এলাকাটাকেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি গ্রহণ করেছেন। এখানে অনেক বিদেশিরা আছে, তাদের কিছু চাহিদা থাকে, তার জন্য রাতারাতি আমাদের ওটা করা সম্ভব হচ্ছে না, কিন্তু ওনারা কাজটা যে শুরু করেছেন, আশা করি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমরা কয়েকটি সিঙ্গেল ইউজ আইটেম মুক্ত দেখতে পাবো। আমরা এই কর্মসূচির সর্বাত্মক সাফল্য কামনা করি আমাদের ঢাকার নগরবাসীর জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের দেশের একটি সুস্থ পরিবেশ পাওয়ার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে সিটি অফ জয় কলকাতা। রুপির বিপরীতে কমেছে বাংলাদেশের টাকার মানও। এতে জরুরি প্রয়োজনে যাওয়া বাংলাদেশি পর্যটকরা ভ্রমণ কাটছাট করে ফিরছেন নিজ দেশে, যার জেরে প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মার্কো স্ট্রিটের একটি কোনায় বসে 20 বছর ধরে পেয়ারা বিক্রি করেন দক্ষিণ 24 পরগনার আলমগীর মৃধা। বাংলাদেশি পর্যটকরাই তার প্রধান ক্রেতা। ফলে এতদিন 3 সন্তানকে পড়াশোনা করিয়ে 2 ভাইয়ের সংসারে দিব্যি ভালোই চলছিল তার। তবে গেল কয়েক মাস ধরে তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। আগে যেখানে দিনে 25 কেজি পেয়ারা বিক্রি করতেন, আর এখন সেখানে 8 থেকে 10 কেজি পেয়ারাও বিক্রি করতে পারছেন না। মেডিকেল ও জরুরি প্রয়োজনে ভিসা ছাড়া অন্য ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতা। এতে করুণ অবস্থায় কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস ব্যবসায়ীরাও। শুধু আমার কেন, আশেপাশে যত দোকান আছে সবই, সকলের অবস্থা একই, সকলের অবস্থা একই। হ্যাঁ, এবার ও বাংলাদেশ থেকে ভাইরা বেশি আসলে তবে তো আমাদের
বেচাকেনা বেশি হবে। পুরো শূন্য, এখন কোনো যাত্রী আসা যাওয়া হচ্ছে না। যেগুলো আগে পুরনো ভিসা আছে তারাই আসা যাওয়া করছে, সীমিত লোক। আমাদের ব্যবসার খুব সমস্যা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রুপির বিপরীতে বাংলাদেশি টাকার দাম পতনের ঘটনা। সোমবার কলকাতার বাজারে বাংলাদেশি 100 টাকায় মিলেছে 68 রুপি। টাকার হিসেব মেলাতে না পেরে অনেকেই জরুরি কাজ শেষ করে দ্রুত বাংলাদেশে ফিরছেন, আর যারা রয়েছেন তারাও পড়েছেন মারাত্মক অর্থনৈতিক সংকটে। আমি যদি 100 টাকা আমি বাংলাদেশে নিয়ে আসি, প্রায় হাফ চলে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। টাকার মানে এতই পড়ে গেছে যে আমরা এসে লাভ হচ্ছে না। এক রেট ধরে আসছে এখানে, আমরা ভাবছি যে আমরা গেলে 73, আমরা শুনে আছে 73, 74 করে রেট পাবো, এখানে আমরা 68, 67 করে রেট পাচ্ছি। বাংলাদেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশিরা বলছেন যে তাদের এই ভ্রমণ পরিকল্পনা কাটছাঁট করতে হচ্ছে, আর এর অন্যতম কারণ বাংলাদেশি মুদ্রার দরপতন। আর স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে এই মুদ্রা দরপতন হওয়ার ফলে তারাও ব্যবসায়িকভাবে মার খাচ্ছেন। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। খেলার খবর। ভারতের বিপক্ষে শেষ টেস্টের পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এরই মধ্যে লিড নিয়েছে সফরকারীরা। যদিও দিনের শুরুতে আগে ইনিংসে সেঞ্চুরিয়ান মমিনুলকে হারিয়েছে টাইগাররা। এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গ্রিন পার্ক স্টেডিয়ামের সবচাইতে বড় আলোচনায় এই টেস্ট ম্যাচটা বাঁচাতে পারবে তো বাংলাদেশ। 2.5 দিনের বেশি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরেও এই আলোচনা আসছে, কারণ হচ্ছে ভারতের অমন অদ্ভুত ব্যাটিং আর টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। অর্থাৎ যে উইকেটে একেবারে রানের ফুল ছুরি ছুটিয়েছে ভারত, একটার পর একটা রেকর্ড গড়েছে বিশ্ব ক্রিকেটের 147 বছর টেস্ট ইতিহাসে দ্রুততম 50, 100, 150, 200, 250 সব রেকর্ড নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই উইকেটে বাংলাদেশ দল 250 রানই করতে পারেনি এবং ইতোমধ্যে কিন্তু 3টা উইকেট পড়ে গেছে। বাংলাদেশ দল আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বলছিলাম যে সবচাইতে বড় আলোচনা এই টেস্ট ম্যাচটা বাঁচাতে পারবে কিনা, কারণ উইকেটে কিন্তু ইতোমধ্যে স্পিন ধরছে এবং রবিচন্দ্র অশ্বিন মমিনুলকে একেবারে ট্র্যাপে ফেলেই কিন্তু তাকে কিন্তু আউট করেছে। আমরা দেখছিলাম যে মমিনুল বারবার সুইপ শট খেলছিলেন এবং যে কারণে লেগ স্লিপ, একটা অতিরিক্ত লেগ স্লিপ কেএল রাহুল তাকে দাঁড় করিয়েছিলেন রোহিত শর্মা এবং ম্যাজিকের মতো কাজ করেছে। ওভারের তৃতীয় ওভারে মমিনুলকে ফিরিয়েছে, যে মমিনুল কিন্তু গতকাল একটা দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এবং দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে তিনি কিন্তু শতক তুলে নিয়েছিলেন। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে এবং সেই চ্যালেঞ্জটা কতটুকু তারা উতরাতে পারে সেটি এখন দেখার বিষয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা আলাদা করে বলতে হয়। এর আগের টেস্ট অর্থাৎ চেন্নাইয়ে 10 ইনিংস পর তিনি একটা 50 দেখা পেয়েছিলেন, সেটা কিনা দ্বিতীয় ইনিংসে। নাজমুল হোসেন শান্তর যদি আমরা ব্যাটিংয়ের পূর্বের ইতিহাস আলোচনা করি তবে তিনি প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে তার অ্যাভারেজটা বেশি। তার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ, তাকিয়ে থাকবে সাদমানের দিকে। যদিও তিনি গতকাল একটা জীবন পেয়েছিলেন, তার চাইতেও বড় বিষয় সাকিব আল হাসান। টাইগার ক্রিকেটের সবচাইতে বিগ নেম, 71তম টেস্ট তিনি খেলতে নেমেছেন এবং বিদেশের মাটিতে তার সব টেস্ট এটা তো নিশ্চয়ই হতে পারে যদি 2-2 শেষ পর্যন্ত 4 মিলে না যায়, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা খেলার সুযোগ না পান সাকিব, তবে কিনা বনেদি বিউসাকে হতেও পারে এটাই তার শেষ টেস্ট। এই ম্যাচটা আসলে বাঁচাতে পারবে কিনা বাংলাদেশ, বাঁচাতে পারবে কিনা অন্তত সাকিব আল হাসানের জন্য, সেটা জানতে হলে বাকি 2টা সেশন আসলে আমাদের অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে ভারতের কানপুর থেকে বাংলাদেশ ভারত টেস্টের সবশেষ আপডেট। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ভারতের কানপুরে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেখে পাহাড়ি এলাকার মতো মনে হলেও এটি খোদ রাজধানী ঢাকার মিরপুরের একটি আবাসিক এলাকার চিত্র। মিরপুর জুড়ে সড়কের বেহাল দশা, এবড়ো থেবড়ো অলিগলিতে চলাচলি দায়। উন্নয়নের নামে 12টি রাস্তা খুঁড়ে ফেলে রাখে মাসের পর মাস। ক্ষুব্ধ বাসিন্দারা, খোঁড়া অজুহাত কর্তৃপক্ষের। আশুলিয়ায় আজও অস্থিরতা, বিভিন্ন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের। যান চলাচল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তিতে অরমে। এবং আওয়ামী লীগের সঙ্গে আপোষের রাজনীতিতে চরম ইমেজ সংকটে জাতীয় পার্টি। 1.5 দশকে লাঙ্গল বিমুখ রংপুরবাসী। সরকারের পতনের পর আবারও দুর্গ ফেরত পেতে তৎপর দলের নেতারা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।